আজকে আমরা ক্লাস 10-এর আয়তঘন চ্যাপ্টারের কোষে দেখি 4-এর 18 দাগের প্রশ্নটি করব। তবে আজকে আমরা এই প্রশ্নটি এমনভাবেই শিখব যাতে করে এই ধরনের অনেক অঙ্ক এবং বিশেষ চ্যালেঞ্জিং কিছু প্রশ্নেরও আমরা উত্তর দিতে পারবো। এবং সবশেষে এমন একটা জেনারেল ফর্মুলা আমরা শিখব যাতে করে তোমরা এই ধরনের যে কোনো ডেটার যে কোনো অঙ্ক দেওয়া থাক না কেন এক নিমেষে অঙ্কটার উত্তর বের করতে পারবে। তো চলো প্রশ্নটাতে কি বলেছে আগে পড়ে নিই, তারপর আমরা কিভাবে করব, কোন টেকনিকে করব, প্রশ্নটার আরও কি প্রশ্ন হতে পারে সে সম্পর্কে জেনে নেব। গ্রামের আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 20 মিটার এবং 15 মিটার। ওই মাঠের ভিতরে 4টি কোণে পিলার বসানোর জন্য 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনকাকৃতি গর্ত কেটে অপসারিত মাটি অবশিষ্ট জমির উপর ছড়িয়ে দেওয়া হলো। মাঠের তলের উচ্চতা কতটা বৃদ্ধি পেল হিসাব করে লিখি। ছবিটা আমরা একটু এঁকে নিই, দেখে নিই, কারণ ছবি দেখলেই বিষয়টা সম্পর্কে খুব স্পষ্ট ধারণা হবে। এই হলো একটি আয়তাকার মাঠ। সেই মাঠের ভেতরে 4 কোণে 4টি পিলার বসানোর জন্য গর্ত খোঁড়া হয়েছে। সব গর্তগুলোই কিন্তু ঘনকাকৃতি গর্ত, সবগুলোর মাপ একই, সেটা হচ্ছে প্রত্যেকটার 4 মিটার বাহুর দৈর্ঘ্য বিশিষ্ট। সেই মাটি এনে বাকি অংশে ফেলে দেওয়া হয়েছে, ফলে মাটির উচ্চতা কিছুটা বৃদ্ধি পেয়েছে। সেইটা কতটা বৃদ্ধি পেয়েছে সেটাই আমাদের বের করতে হবে। তার মানে আমাদের বুঝতে হবে যে এই যে পিলারগুলির জন্য যে গর্তগুলি খোঁড়া হয়েছে সেই গর্তগুলির ঘনফল কত বা আয়তন কত, এই মাপটি পেলে কিন্তু সেই পরিমাণ মাটি, প্রত্যেকটার আয়তন যত 4 গুণ করলে সেই পরিমাণ মাটি এইখানে ফেলা হয়েছে। সেই পরিমাণ মাটির আয়তন মানেই হচ্ছে এই যে বাকি অংশটা রয়েছে তার আয়তন। আমরা এক এক করে এগোই এবং প্রশ্নটাকে সমাধান করার চেষ্টা করি। এরপরে আমরা বলবো এর আরও কি ধরনের প্রশ্ন হতে পারে। প্রথমে আমরা ধরে নিই যে মাঠের তলের উচ্চতাটা কতটা বৃদ্ধি পেয়েছে, না আমরা ধরে নিচ্ছি এটা H মিটার বৃদ্ধি পেয়েছে। চলো সলিউশন। ধরি মাঠের তলের উচ্চতা H মিটার বৃদ্ধি পেয়েছে। এখন প্রতিটি গর্তের আয়তন সমান হবে 4 গুণ 4 গুণ 4 ঘন মিটার সমান 64 ঘন মিটার। অতএব 4টি গর্তের মোট আয়তন সমান 4 গুণ 64 ঘন মিটার সমান 240 আর 16 256 ঘন মিটার। আর এই গর্তের আয়তন মানেই হচ্ছে ওই গর্ত থেকে খোঁড়া মাটির আয়তন। অতএব 4টি গর্ত থেকে প্রাপ্ত মাটির আয়তন সমান 256 ঘন মিটার। এখন এই মাটিটাই তো এই বাকি অংশে ফেলা হয়েছে। এখন বাকি অংশের আয়তন কত আমরা কিভাবে পাব? দেখো, বাকি অংশটা যেটা সেটা হচ্ছে এই মোট আয়তক্ষেত্রাকার যে ভূমি আছে, আয়তক্ষেত্রাকার যে মাঠ, সেই আয়তক্ষেত্রাকার মাঠের ক্ষেত্রফল থেকে যদি আমরা এই 4টি গর্তের ক্ষেত্রফলগুলো বাদ দিয়ে দিই তাহলে সেই অংশের ভূমির ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। আমরা একটা কথা আমি তোমাদেরকে এর আগেও বলেছি যে যদি কোনো ঘনবস্তুর পার্শ্বতল ভূমির তলের সাথে লম্বভাবে থাকে তাহলে কোনো চিন্তা করার দরকার নেই, তার আয়তন হবে ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। এখানে খেয়াল করে দেখো, এইখানে যখন মাটি ফেলা হচ্ছে এই কর্নারগুলো বাদ দিয়ে বাকি অংশটি যে আকারেরই হোক না কেন এই আকারের সূত্র কিন্তু তোমার জানা নেই। এই সূত্র জানা নেই বলে ঘাবড়ানোর কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। তুমি কি করবে, এইটিকে একটি ঘনবস্তু ধরবে এবং চিন্তা করবে এই ঘনবস্তুটি কতটা একই পরিমাণ উপরে উঁচু হচ্ছে। তার মানে পার্শ্বতলগুলি কি হচ্ছে, ভূমির তলের সাথে লম্বভাবে আছে। তাহলে তুমি
অবশ্যই কি করবে, ভূমির ক্ষেত্রফল বের করবে। ভূমির ক্ষেত্রফল গুণ কতটা উচ্চতা উঠেছে, সেই উচ্চতা গুণ করলেই এর আয়তন পেয়ে যাবে। তাহলে আমরা ভূমির ক্ষেত্রফল কিভাবে পাবো? ভূমির ক্ষেত্রফল এর আগে আমরা করেছি ক্ষেত্রফল বের করানোর চ্যাপ্টারে। ভূমির ক্ষেত্রফল মানে হবে কি, মোট আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ এই যে 4টে অংশের ক্ষেত্রফল, এগুলোকে বর্গক্ষেত্র ভাববো। প্রত্যেকটি বর্গক্ষেত্রাকার যে পিলার, তার ক্ষেত্রফল হচ্ছে 4 গুণিতক 4 16 বর্গমিটার। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে 20 গুণ 15 বর্গমিটার। এখন 4টি গর্ত বাদে আয়তক্ষেত্রাকার মাঠের ক্ষেত্রফল সমান কত হবে? ক্ষেত্রফল সমান হবে 20 গুণ 15 বিয়োগ 4 গুণ 4 বর্গমিটার। একটা জিনিস ভুল হলো, 4 গুণ 4 মানে এটা একটার জন্য, তাহলে 4টি আছে, তাহলে আর একটা 4 দিয়ে গুণ হবে, সমান কত হবে? 300 মাইনাস 64 বর্গমিটার সমান কত হবে? 236 বর্গমিটার। অতএব মাটি ফেলার পর মাটি ফেলানো অংশের আয়তন কত হবে? 236 গুণ এইচ ঘনমিটার। ভূমির ক্ষেত্রফল কত পেলাম? 236 বর্গমিটার। এটা এই অংশের ক্ষেত্রফল, যেটা ভূমির ক্ষেত্রফল। এই একই অংশটা উঠে গেছে, এইচ মিটার উপরে উঠেছে, এদিকগুলো তো সব পিলার ছিল, তাহলে এটা 236 গুণিতক এইচ ঘনমিটার হলো। এই মাটিটাই, এই অংশটাই যে মাটিটা ফেলা হয়েছে, এটাই মাটির আয়তন। আর এর আগে আমরা মাটির আয়তন পেয়েছি 256 ঘনমিটার। অতএব প্রশ্নানুযায়ী বা শর্তানুযায়ী 236 গুণ এইচ সমান 256। দিস ইমপ্লয় এইচ সমান 256/236 সমান 4 দিয়ে যদি করি, 4 5 20, 4 9 36, 4 6 24, 4 4 16, মানে 64/59 সমান 1.5 মিটার। এটি হবে অ্যান্সার। এবার এই প্রশ্নটিকে কিছু বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা দেখি, কিছুটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচেও আমরা দেখার চেষ্টা করব। প্রথমে আমরা একটু ভাবি যে এটা যদি 4টে গর্ত না হয়ে 5টা 6টা এই ধরুন এতগুলি গর্ত হতো, তাহলে উচ্চতা কত হতো? তাহলে এটা আমরা 4টি না ধরে এটাকে একটা ভেরিয়েবল ধরছি এনটি। তো উচ্চতা কত হতো সেটি আমরা এই এনের আকারেই বের করব। তাহলে অঙ্কটিতে আসি, দেখি এই 4 কোথায় লেগেছে? 4টির এইখানে 4টি ব্যবহার করা হয়েছে, এখানে 4 না হয়ে কত হবে? এন হবে। এখানে একটু আগে দেখো, এখানে 4টি গর্তের মোট আয়তন, এখানেও তাহলে এন হবে। তাহলে এটা হবে 64 এন। এটা কত হবে না 300 মাইনাস 16 এন। তাহলে এই জিনিসটা হবে 300 মাইনাস 16 এন গুণ এইচ, আর এই জিনিসটা হবে 64 এন। তখন আমাদের এইচ কত বেরোবে? তখন হবে 300 মাইনাস 16 এন গুণ এইচ সমান 64 এন। তখন এইচ হবে 64 এন বাই 300 মাইনাস 16 এন। এটি হবে আমাদের উচ্চতা। তো এখন প্রশ্ন হতেই পারে যে এইটা করে কি লাভ হলো? আমাদের কি লাভ হলো? এটা আমরা একটা ফর্মুলা পেলাম, এনের ভ্যালু যদি অন্য কোনো মান বসাই আমরা এইচের ভ্যালু পেতে পারি। তবে এর থেকেও বড় যেটা আমি বলতে চাইছি, আমরা রিয়েলিস্টিক অ্যাপ্রোচের দিকে যাব। রিয়েলিস্টিক কি অ্যাপ্রোচ? আসলেই বাস্তবে মানুষ যেটা ফেস করে সে সমস্যা হচ্ছে এটাই যে আমি এই মাঠটিকে কতটা উঁচু করতে চাই সেটা আমার জানা থাকে, অর্থাৎ সেটা আমার ইচ্ছাধীন। মনে করা যাক আমি এই মাঠটিকে 2 মিটার উঁচু করতে চাই, তাহলে আমাকে কতগুলি এরকম গর্ত কাটতে হবে সেটাই আমি বের করতে চাইছি। তাহলে আমি কিভাবে করব? সিম্পল হিসাব, যেহেতু আমাদের হাতে এই সূত্রটি আছে, তাই আমরা এই সূত্রটিতে এইচের জায়গায় আমরা কি বসাবো? 2 বসাবো।
তখন আমাদের এন বের করতে হবে। এন কত? তাহলে আমরা সূত্রটিকে একবার দেখি। এখানে এইচ সমান 64n বাই 300 মাইনাস 16n। তো এইটিতে আমাদের বের করতে হবে এন, এইচ প্রদত্ত। তাহলে আমরা সূত্রটিকে একটু অন্যভাবে লিখি। এন যুক্ত টার্মগুলিকে আমরা এক কাছে করি। তাহলে এটার জন্য করি 64n প্লাস 16n এইচ সমান 300h। ইস ইমপ্লাই এন কমন নিচ্ছি, তাহলে 64 প্লাস 16h সমান 300h। দিস ইমপ্লাই এন সমান 300h বাই 64 প্লাস 16h। এবার যখন h সমান 2 হবে তখন n কত হবে? না 300 গুণ 2 ভাগ 64 প্লাস 16 গুণ 2 সমান 600 প্লাস 64 প্লাস 32 সমান 600 বাই 96 সমান কতগুলি হবে? 6.25। গর্ত তো আর দশমিকে আসা সম্ভব নয়, তাহলে এটাকে আমাদের করতে হবে কি নিয়ারলি অ্যাপ্রক্সিমেটলি 7। অ্যান্সার হবে 7। কেন অ্যান্সার হবে 7? কিছু মাটি বেশি থেকে যাবে, সেটা কাজে লাগবে না। কারণ আমরা যদি 6টি গর্ত খুঁড়ি তাহলে 6টি গর্ত থেকে যে মাটি পাওয়া যাবে সেই মাটি কিন্তু পুরোপুরি 2 মিটার উচ্চতা করবে না, কিছু কম থাকবে। কারণ আমাদের গর্ত খুঁড়তে হবে 6.25 মানে একটা গর্তেরও 1/4 ভাগের কিছু মাটি দরকার। সেই কারণে এইটা আমাদের পূর্ণ যদি গর্ত খুঁড়তে হয় তাহলে 7টি গর্ত খুঁড়তে হবে। এই হলো আমাদের অ্যান্সার। এবার আমরা যদি পুরোটাকেই আমরা এই যে 300 পেয়েছি, 64 পেয়েছি, এগুলোও যদি ভেরিয়েবল হয়, অর্থাৎ আমাদের এই যে মানগুলি 20 মিটার, 15 মিটার, 4 মিটার, এগুলোও যদি ভেরিয়েবল হয় তখন কি হবে? ধরা যাক আমরা এটা ধরে নিচ্ছি যে ওই আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য এ মিটার, প্রস্থ সাপোজ বি মিটার। পিলার বসানোর জন্য যে গর্ত খোঁড়া হচ্ছে সেগুলি সব ঘনকাকৃতি আমরা ধরে নিচ্ছি, কিন্তু তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত ধরছি? না সাপোজ এটা হচ্ছে এল মিটার। তাহলে আমাদের প্রত্যেকটি গর্তের আয়তন এখানে কত হবে? না এখানে হবে সমান এল কিউব ঘনমিটার। এনটা গর্তের আয়তন কত হবে এখানে? না এল কিউব ইন্টু এন, এন ইন্টু এল কিউব। 4টি গর্ত বা এখানে 4টি না হয়ে এনটি গর্ত, তাহলে এনটি গর্ত বাদে আয়তক্ষেত্রাকার মাঠের ক্ষেত্রফল কত হবে? না এটা হবে এ গুণ বি মাইনাস এইখানে যে মানটি কোনটা? না ওই যতগুলি গর্ত আছে এন ইন্টু সেই গর্তগুলির ক্ষেত্রফল, তাহলে এন ইন্টু এল স্কোয়ার। তাহলে আমাদের যেটা হবে 80 গুণ এইচ, এইটা হবে সেই মাটির আয়তন, মানে মাঠের আয়তন, গর্ত বাদে মাঠের আয়তন। এইটি সমান হবে এই এনএল কিউব। তাহলে আমরা ইকুয়েশনটা লিখি, এ বি মাইনাস এন এল স্কোয়ার গুণ এইচ সমান এন এল কিউব। এখান থেকে সাপোজ আমরা বের করতে চাইছি এন, তাহলে আমরা কি করব? এন এল কিউব প্লাস এন এল স্কোয়ার এইচ সমান এ বি এইচ। দিস ইমপ্লাই এন ইন্টু এল কিউব প্লাস এল স্কোয়ার ইন্টু এইচ ইকুয়ালস টু এ বি এইচ। দিস ইমপ্লাই এন সমান এ বি এইচ বাই এল কিউব প্লাস এল স্কোয়ার এইচ। এইটি হবে আমাদের ফাইনাল অ্যান্সার ফর ফাইন্ডিং এন, অর্থাৎ এন বের করা। নাম্বার অফ হচ্ছে যে ওই যে গর্তগুলো, কতগুলি গর্ত বের করতে হবে, সেই গর্ত খুঁড়তে হবে, সেইটি হচ্ছে এন, তার সূত্র হচ্ছে এটি। তো থ্যাংক ইউ, আজকের মতো এইটুকুই।